এনসিপি একটা এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সবসময় প্রকাশ্যভাবে নির্বাচনের বিরোধিতা করছে। জামাত পিআর সিস্টেমের কথা বলছে, কিন্তু জামাত ইসলামী দেখবেন সারা দেশে একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জনমনে যাই বার্তা থাকুক না কেন, সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। নির্বাচনটা ফেব্রুয়ারিতে একটা কারণে হতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ যাচ্ছে, বিনিয়োগ একদম হচ্ছে না। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুজাহিদুল ইসলাম। আমার বাম পাশে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক একটা অ্যাকশন প্ল্যান বা রোড ম্যাপও দিয়েছে। তারপরও অনিশ্চয়তা কাটছে না কেন? আমি গ্রামে গেলে গ্রামের লোকজন জিজ্ঞেস করে নির্বাচন হবে কিনা, গ্রাম থেকে ফোন আসলে জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, এই অনিশ্চয়তা কাটছে না কেন? আমার যেটা মনে হয় যে অনিশ্চয়তার মূল কারণ হচ্ছে যে সরকার যেভাবে দেশ পরিচালনা করছে গত এক বছর যাবৎ, সরকারের কোনো বিষয়ে কারোরই কোনো আস্থা নেই। যেমন ধরুন যে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে, যেটাকে মব বললে আবার অনেকে আপত্তি করেন। এখন এই যে হঠাৎ করে একটা গ্রুপ গিয়ে কোনো এক জায়গায় চাপ সৃষ্টি করতেছে, প্রেশার সৃষ্টি করতেছে, মব বললে আপত্তি, তো যে কারণে প্রেশার গ্রুপে বলছি, প্রেশার গ্রুপ গিয়ে প্রেশার সৃষ্টি করতেছে, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই, জায়গা মতো পুলিশ কোনো অবস্থান নিতে পারে না, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণ নেই। সামগ্রিকভাবে যেভাবে দেশ চলছে, এইটা একটা প্রত্যাশিত ছিল না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন করার পরে যে ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম, অনেক ক্ষেত্রে আমরা হোঁচট খেয়েছি আশায়। আমরা দেখেছি যে সরকার সেভাবে কাজগুলো করতে পারছে না, ফলে সরকার এক ধরনের অনিশ্চয়তা সব জায়গার মধ্যে এক ধরনের আছে জনগণের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, যে দলগুলো রাজনীতি করবে, মানে নির্বাচন করবে, তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকমের বক্তব্য আছে। এনসিপি একটা এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকার কারণে তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা সবসময় প্রকাশ্যভাবে নির্বাচনের বিরোধিতা করছে। এখন এই বিরোধিতাটাই সাধারণত জনমনে একটা বার্তা দেয় সম্ভবত নির্বাচন হবে না। জামাতও বিভিন্ন এজেন্ডা নিয়ে এসছেন, পিআর পদ্ধতির কথা বলছেন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কথা বলছেন। একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে আমি স্মরণ করে দিতে চাই। জামাত পিআর সিস্টেমের কথা বলছে, কিন্তু জামাত ইসলামী দেখবেন সারা দেশে একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন আসনে তাদের প্রার্থী ঘোষণা করছে, প্রার্থীরা ক্যাম্পেইন পর্যন্ত করছে। জামাত ইসলাম কোনো আসনে 6 মাস আগে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং 6 মাস ধরে ক্যাম্পেইন আছে বিভিন্ন জায়গায়। আমি মিরপুর ডিওসিসি থাকি, আমি আমার চারপাশে দেখি মিরপুরের যে বিভিন্ন জায়গায় জামাত প্রার্থীদের বড় বড় ব্যানার আছে, যে নির্বাচনের জন্য ভোট চেয়ে ব্যানার তৈরি করে ফেলছেন। নির্বাচনী প্রস্তুতি পুরোটাই জামাত নিয়ে নিয়েছেন এবং তারা বলছেনও যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচনে যাবেন। কিন্তু আজকেও পত্রিকায় এসছে যে জামাত, এনসিপি সহ 8টি রাজনৈতিক দল 4টি দাবিতে তারা আন্দোলন বা চাপ তৈরি করতে শুরু করবে। তার মধ্যে একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, তারপরে পিআর পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা করবে। ফলে এই যে একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন যে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে, এনসিপি বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন থাকতে হবে। এই ধরনের যে পারস্পরিক যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আমি বরং জিনিসটাকে সংক্ষেপে বলতে চাই, যেটা একদিকে সরকার সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বাস্তবায়ন করতে পারছেন না, অন্যদিকে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন দাবি প্রকাশ করতেছে। ফলে এই যে দাবি, পিআর পদ্ধতির দাবি, জুলাই সনদের দাবি, নানান রকমের যে দাবিগুলো আছে, এই সামগ্রিক বিষয়গুলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বিশেষ করে তার যে প্রেস সেক্রেটারি আছে, তিনি বারবার বলতেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে হবেই। তিনি এমন বলছে কোনো শক্তি নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, এই ধরনের কথাও তিনি বলছেন। তার মানে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে ইদানিং, যে জনমনে যাই বার্তা থাকুক না কেন, সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। আপনার কাছে আবার আসবো। উনি যেটা বলছিলেন, বিভিন্ন দলগুলোর ভিতরে বিভিন্ন রকম দাবি থাকতেই পারে, রাজনৈতিক দাবি দেওয়া থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকাটাই কি এই অনিশ্চয়তার মূল কারণ? মানে আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে নাই, এটার
যদি কারণ বলেন, যেটা হচ্ছে যে আমি বলবো যে এটার জন্য আমি সরকারকে দায়ী করব, এবং সরকার যেটা বলছে যে একটা দঙ্গল তৈরি করাতে উৎসাহ দিচ্ছে, মব তৈরি করাতে উৎসাহ দিচ্ছে, এবং এটাকে বেশিরভাগ এই দঙ্গলবাজরা গ্রেফতার হয়নি, গ্রেফতার হলে খুব দ্রুত ছাড়া পেয়েছে, কিংবা তারা একভাবে পুরস্কৃত হয়েছে। যেমন মুন্সিগঞ্জে আপনাদের মনে আছে নিশ্চয়ই, একটা মেয়েকে খুব নির্মমভাবে পেটানো হলো লঞ্চ ঘাটে, সেই লোকটাকে গ্রেফতার করা হলো, 1 সপ্তাহ পরে তাকে ছেড়ে দেওয়া হলো। গত মাসে আমি পত্রিকায় দেখলাম যে জেলা আইন শৃঙ্খলা কমিটি একটা মিটিংয়ে, যেখানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, অমুক তমুক তারা ছিলেন, সেখানে সে একজন বক্তা হিসেবে আছে। তার মানে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি পিটিয়েছিলেন। হ্যাঁ, তো এগুলো ভয়ানক দৃষ্টান্ত। ধরেন যে দঙ্গলবাজরা উৎসাহিত হয় এবং তারা কে কিভাবে নতুন ভাবে নেতা হবেন, একটা তো রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, নতুন নেতা এইভাবে, নতুন মাস্তানতন্ত্র, নতুন গুন্ডারা এইভাবে তৈরি হয়। কিন্তু আমি একটা জিনিস আবার বিশ্বাস করি কি, যে বাংলাদেশের মানুষের মধ্যে মানে যেমন আপনি যেটা বললেন যে এই দলটা নেতৃত্ব দিয়েছিল সেই কারণে তাদের কথা, আমি কিন্তু মনে করি না যে বাংলাদেশে কোনো দল নেতৃত্ব দিয়েছিল। এটা আমার আসলে মনে হয় না। নেপালের বেলায় যেমন দেখা যায়, আসলে কেউ নেতৃত্ব দেয় নাই। কিছু দাবির প্রতি মানুষের সহানুভূতিশীল ছিল, ছাত্র হত্যা হওয়ার পরে মানুষ রাস্তায় নেমে এসেছিল, ফলে কিছু মানুষের প্রতি মানুষের মায়া আছে। কিন্তু কাউকে নেতা মেনে, আমার এই শাহজাদপুর বাড্ডা এলাকার মানুষরা কাউকে নেতা মেনে আসলে রাস্তায় নামে না। আমি উত্তরাতে আমাদের বাসা, আমি বলতে পারি না যে সেখানে কাউকে নেতা মেনে মানুষ রাস্তায় নেমেছে, কিংবা যাত্রাবাড়িতে যে মানুষের ঢল ছিল তারা কোনো নেতার নাম জানতেন। তো ফলে তারপরে নানান ভাবে চেষ্টা করা হয়েছিল কিছু মানুষকে নেতা হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য এবং তাদেরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। এবং আমার ধারণা যে ধীরে ধীরে এটা ম্লান হয়ে যাবে, এবং রাজনীতি করেই মানুষকে উঠতে হবে, রাজনীতি করেই নিজেকে অন্যদের সামনে প্রতিষ্ঠিত করতে হবে। এবং রাজনীতি একটা দীর্ঘমেয়াদী একটা চর্চার বিষয়, একটা অনুশীলনের বিষয়। বরং যেটা বিপজ্জনক, আপনি খেয়াল করেন যে নেপালে এই মাত্র 19 জনের মৃত্যুর পরই সরকার বদলে গেছে। আমাদের দেশে অনেক বেশি, প্রায় 1800 মানুষকে শহীদ হতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে সংস্কারের নামে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা প্রথম দিন থেকে ছিল। আর নেপালের প্রথম দিনে তারা নির্বাচনের তারিখটা ঘোষণা করেছিল। এখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রথম দিন থেকে বলছি, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, যে আমি সরকারকে 5 বছরও সমর্থন করতে রাজি আছি, যদি তারা একটা জাতীয় ঐক্য গড়ে ধরে রাখতে পারে, আর তারা কতগুলো প্রয়োজনীয় সংস্কার করতে পারে। সংস্কার বলতে আমি কি বলছি, যে সংবিধান সংস্কার করতে লাগবে একটা নতুন সংসদ, সেইটা তো এই সরকার পারবে না। কিন্তু এই সরকার অজস্র জায়গায় সংস্কার করতে পারে। ধরেন এবার একটা উদাহরণ হিসেবে বলি, যে ধরেন আমি যখনই মানে অন্য কোনো দেশে যাই, যত দরিদ্র দেশ হোক না কেন, আমি মানুষকে জিজ্ঞেস করি যে তোমাদের দেশে পুলিশ কিরকম। সমস্ত দেশের মানুষই পুলিশের উপর খাপা। এটা সবচেয়ে ধনীর দেশের মানুষ, সবচেয়ে গরিব দেশের মানুষ। আমি তাদেরকে বলি, আচ্ছা বলো তো, এটা কখনো সম্ভব যে পুলিশ তোমাকে বেআইনিভাবে ধরে তোমার কাছে ঘুষ নিচ্ছে, এরকম অভিযোগ আছে? বলে না, এটা কেন হবে? এই ধরেন 6 মাস আগে কাঠমান্ডুতে আমি অনেকগুলো মানুষকে জিজ্ঞেস করলাম, সবাই পুলিশের উপরে খাপা, এবং যেটা খুব অস্থিরতার একটা সময় তখন যাচ্ছিল। আমি যেদিন প্রথম গেলাম ওই দিন একটা হরতাল ছিল, তো সবাই বললো যে না, পুলিশ তো এরকম করে না, মানে ঠিক পুলিশের উপর আমরা খাপা, পুলিশ শুনছি যে অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত। তো আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে হ্যারাসমেন্টের মধ্যে পড়ি না, এটা হয় না। তো বাংলাদেশে এটা একটা প্রত্যেকদিন অভিযোগ। আবার দেখেন আপনি এই গণঅভ্যুত্থানের সময় আমি ওদের যে 9 দফা দাবি, গণঅভ্যুত্থানের পরে পুলিশের দাবি, মানে তাদের তো শত শত মানুষজন তারা মৃত্যুর কথা বলেছেন, পরে আমরা জানলাম অন্তত 40 জনের মতো মানুষ পুলিশ নিহত হয়েছেন। তারা কতগুলো দাবি করেছে যে আমরা কেন মানুষের শত্রু হচ্ছি, আমরা কেন মানুষের মুখোমুখি হচ্ছি। তারপরে তাদের 9 দফা দাবির মধ্যে তারা বলা আছে যে তাহলে কোনো একটা ঘটনায় যদি এটা সাধারণ মানুষ পুলিশ নিপীড়নের শিকার হন, উচ্চপদস্থ তাকে একটা বেআইনি অসাংবিধানিক একটা নির্দেশ পালন করতে বাধ্য করেন, তাহলে তার প্রতিবাদের কোনো জায়গা নেই। আমাদের এখানে আইনের মধ্যে সেটা কোনো ব্যবস্থা নাই। তো তাহলে আমাদের অধিকারটা দেওয়া হোক, অন্য দেশে যেরকম আছে আরো নানান সংস্কার। পুলিশ সংস্কার করতে তো আসলে সংবিধান সংস্কার করতে হবে। আমি ওই কথাটাই বলছি যে পুলিশ সংস্কার করতে লাগে না। আবার পুলিশের দাবিগুলো, যেমন পুলিশের মধ্যে পুলিশের অনেকগুলো দাবি দেওয়া আছে, তাদের ডিউটি আপনি চিন্তা করেন, আপনি 18 ঘন্টা তাকে খাটাতে পারবেন, তার কিন্তু ওভারটাইম নাই। মানে এক একজন পুলিশ শারীরিকভাবে, মানসিকভাবে, নৈতিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকেন, আবার তাদেরকে অপরাধ করতে বাধ্য করা হয়। তাহলে তাদের মধ্যে যারা বিবেচক, তারা কতগুলো সংস্কারের দাবি করেছিলেন, সেই দাবিগুলোকে সরকার আদৌ পাত্তা দেয়নি।
অন্যদিকে আমরা নাগরিকরা আবার কিছু দাবি করেছি যেটা পুলিশ করবে না, কিন্তু আমাদের দিক থেকে জরুরি যে পুলিশ যদি কোনো অপরাধ করে সেটা তদন্ত করবে কে? কারণ আপনার বিরুদ্ধে যদি অভিযোগ হয়, আপনি যদি তদন্ত করেন, এটা হচ্ছে গুরুতর স্বার্থের সংঘাত। ফলে একটা তৃতীয় একটা সংস্থা লাগবে যারা এই কাজটা করবে। আমরা সেই দাবি করেছিলাম, লিখিতভাবে সরকারকে দিয়েছি। সরকার এই সংস্কারগুলো কেন করে না? মানে যে সংস্কারগুলোর জন্য সংবিধান সংস্কার করা লাগবে না, যে এই সরকার যদি এই বছর স্বাস্থ্য খাতে 5 ভাগ বরাদ্দ করতো, যে 5 ভাগ না, বলতো যে আমরা যেহেতু জরুরি অবস্থার মধ্যে আছি, আমাদের শিক্ষার অবস্থা খুব খারাপ, আমরা 6 ভাগ বরাদ্দ করব, আমরা দরকার পড়লে অন্য নির্মাণ খাতে বরাদ্দ কমাই দিলাম, 5 বছর কম নির্মাণ করবো, 5 বছর ফ্লাইওভার হবে না, 5 বছর শিক্ষা, 10 বছর শিক্ষা খাতে 6% যাবে, স্বাস্থ্য খাতে এত যাবে। আপনার কি মনে হয় যে পরে যে সরকার আসতো সে সহজে এটা পাল্টায় ফেলতে পারতো? এবং এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতো না, সবাই করতো। মানে আমি বললাম যে জাতীয় ঐক্য সরকার তৈরি করতে পারতো, কারণ আমরা চাইছিলাম অভ্যুত্থান একটা বিপ্লব হোক। তারা আসলে অভ্যুত্থানকে, তো বিপ্লব দূরের কথা, অভ্যুত্থানকে ছত্রভঙ্গ করলেন এই দঙ্গলের রাজনীতি দিয়ে। অভ্যুত্থানটা কতগুলো পকেটের, যারা হল সংসদ নির্বাচন করতে দখল করতে চায়, ফুটপাত দখল করতে চায়, ঠিকাদারি দখল করতে চায়, পৌরসভার নানান কাজ দখল করতে চায়, এই মানুষগুলোর কতগুলো দঙ্গলে পরিণত। এবং দঙ্গলবাজরা আপনি খেয়াল করবেন আতঙ্ক তৈরি করে, কারণ ওই আতঙ্কে গুলশানের বড় লোকরা তাকে তখন চাঁদা দেয়। মানে আপনি হয়তো একটা ঠিকঠাক আওয়ামী লীগের লোককে ধরে মার দিবেন, তাদের সমর্থকরা খুব প্রশংসা করবে যে একটা ফ্যাসিবাদের দোষর কিন্তু পেটানো হয়েছে। এই যে এক ফ্যাসিবাদের দোষরকে পেটানো হয়েছে, এটাতে 100 ফ্যাসিবাদের দোষর জাস্ট টাকা নিয়ে ওয়েট করবে যে ভাই আসেন। আপনারা দেখেন যে কয়টা ধরা পড়েছে পুলিশ, মানে যে কয়টা ঘটনা ধরা পড়েছে, তারা প্রত্যেকে আসলে নানান জায়গায় দঙ্গল বাঁধাতো, টাকা নিত। তাহলে তো এটা চাঁদাবাজির বড় একটা হাতিয়ার হয়ে গেছে। কোনো সন্দেহ নাই। মানে এই রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, উনি যেটা বললেন যে একটা দীর্ঘদিনের রাজনীতি বিএনপি অন্য সবকিছু একটা শূন্য ছিল, আওয়ামী লীগ উচ্ছেদ, এই শূন্যতায় নতুন একজন চাঁদাবাজি তৈরি হয়েছে এই দঙ্গলের মাধ্যমে। আর হচ্ছে একটা ধর্মীয় উগ্র মৌলবাদী ডানপন্থী গোষ্ঠীরও একটা রমরমা তৈরি হয়েছে এই দঙ্গলের পরিণতির মধ্যে। এই দক্ষিণপন্থী কথা যেটা বলছেন, এইটার উত্থান কতটা আমাদের জন্য আশঙ্কাজনক? আমার মনে হয় এটা আপনার মতামতটা শুনি, তারপর আমার নিশ্চয়ই কিছু বলবো। সংস্কার নিয়ে একটু বলে দিই, তারপর এই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আসি। দেখুন, এই যে সংস্কারের ব্যাপারটা শুরু থেকে যে প্রক্রিয়া এগোচ্ছে, এটাতেই সন্দেহ হচ্ছে, যে কারণে রাজনৈতিক বা নির্বাচনের যে অনিশ্চয়তার প্রশ্নটা আসছে। আমি সবসময় যেটাকে মনে করি, আমি একটা টার্ম ইউজ করি, পার্শিয়াল রিফর্ম সিনড্রোম, মানে আংশিক সংস্কারের একটা প্রবণতা আছে সরকারের মধ্যে। অতীতে যে সংস্কারের পরিকল্পনাগুলো এসছে, কোনোগুলোই পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় না, কারণ সরকারগুলো চায় না এমন কোনো সংস্কার করতে যে সংস্কার করলে সরকারের ক্ষমতা ছোট হয়ে যায়। সরকার চায় লাগামহীন ক্ষমতা চর্চা করতে এবং সংস্কার নামক একটা মূল্য দেখিয়ে জনগণকে বোকা বানাতে। বর্তমান সরকারের সবচেয়ে বড় যে সমস্যাটা, তারা হচ্ছে যেটা তাদের পক্ষে করা সম্ভব না সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন। যেটা তাদের কাছে প্রত্যাশিত, যেটা তাদের পক্ষে করা সম্ভব, যেমনটা পুলিশ রিফর্মের কথা এসছে, কিন্তু আসলে সরকার সেটাকে একেবারে পাশ কাটিয়ে যাচ্ছে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার চাচ্ছে পুলিশটাকে ঠিক আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করত ঠিক একইভাবে ব্যবহার করতে চাচ্ছে। তো সেই প্রক্রিয়ায় যদি পুলিশ থাকে, তাহলে তো সংস্কারের কোনো কারণ হয় না। যে কারণে আপনার যে সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে একটা স্বার্থবাজ গোষ্ঠী তৈরি হয়েছে, যারা বিভিন্নভাবে সংস্কারের নাম দিয়ে ক্ষমতাটাকে কাটিয়ে চেষ্টা করতেছে। এবং এর মধ্যে আছে ব্যবসায়ী, এর মধ্যে আছে বুদ্ধিজীবী, এর মধ্যে আছে চাকরিজীবী, এর মধ্যে আছে রাজনীতিবিদ। প্রত্যেকেই বর্তমান সরকারের একটা সুবিধাভোগী একটা শ্রেণী তৈরি হয়েছে এবং তারা সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় থাকতে চায়। তো যে কারণে আমি মনে করি যে রাজনৈতিক বা নির্বাচনের যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার সঙ্গে এই সংস্কারের যে রাজনীতি, সেটাও কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। উনি দক্ষিণপন্থার আচ্ছা, দক্ষিণপন্থার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশকে আমি সবসময় মনে করি, গত 10-20 বছর যাবতীয় মনে করি যে এখানে একটা ঝুঁকি আছে। আমরা একদম ঢালাও ভাবে বলতে পারি না যে অনেক সময় আমরা শুনি যে আওয়ামী লীগ সবকিছু ষড়যন্ত্রমূলক ভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। সেটা আমি কখনোই একমত না। কারণ আমরা আন্তর্জাতিক এবং যে রিজিওনাল, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে রাজনীতি দেখি, দেখুন আল কায়দার উত্থান, তারপরে হচ্ছে ইসলামিক স্টেটের যে উত্থান ছিল, এই নানান ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশেও অল্প সংখ্যক কিছু ঘটনা আছে। এবং আমরা জানি যে বিএনপি জামাত সরকার যখন ক্ষমতা ছিল 2005 সালের দিকে, বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল এবং অন্যান্য যে গোষ্ঠীগুলো উত্থান হয়েছিল, পরবর্তী সময়ে হলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছে। তো এই ধরনের এক ধরনের আতঙ্কের বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি। কিন্তু সমস্যাটা হচ্ছে দক্ষিণপন্থার নাম দিয়ে বাংলাদেশে যেটা হয়, অনেক সময় এক ধরনের বুদ্ধিজীবিতা তৈরি হয়, যেটা হচ্ছে আপনার একটা অংশকে, মানে আমরা যেটাকে বলি যে খারিজ করে দেওয়ার চেষ্টা করা, সমাজের যে একটা অংশ
সেই অংশটাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করা। যেমন আপনি বলছিলেন যে ডাকসু নির্বাচনের ফলাফলের কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডাকসুতে 22% মতো শিক্ষার্থী হচ্ছে মাদ্রাসা থেকে আসা। অসংখ্য শিক্ষার্থী আছে ডাকসুতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা এখন হিজাব পরেন, বোরকা পরেন। এটাকে আমি বলছি যে বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা আছে, গরিব ঘরের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়বে, বাংলাদেশের মানুষ তার পছন্দ মতো পোশাক পরবে। এখন গত 15 বছর আমাদের দেশে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল যে সবাইকে ঢালাও ভাবে আপনার উগ্র মুসলিম হিসেবে চিহ্নিত করে তাদেরকে ট্যাগিং করা, অ্যালিনিয়েট করা। তো এই যে অ্যালিনিয়েট করার ফলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রতিক্রিয়া, এটাকে আমি বলছি প্রতিক্রিয়ার রাজনীতি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রতিক্রিয়া মানে হচ্ছে যে আমরা তো মাদ্রাসার ছাত্র, আমাদের চাকরি হয় না। আমি এটা প্রকাশ্যে শুনেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন যারা, তারা বলতেন যে মাদ্রাসা থেকে পাশ করা ও যত ভালো ছাত্রই হোক, ওকে আমরা চাকরি দেব। যদি একটা ছাত্র শিক্ষার্থী যখন মাদ্রাসার ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, তার যখন চাকরি হতো না, সকল ছাত্রের মধ্যে একটা আক্ষেপের ব্যাপার হতো, আমরা মাদ্রাসায় করে আমাদের তো চাকরি হবে না। আর একটা বিষয় হচ্ছে যে অসংখ্য নারী শিক্ষার্থী আছে যারা সবসময় বলে যে আমাদেরকে ম্যাডাম, আমাদেরকে কোনো কোনো স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য রিপোর্ট আছে, মানে শিক্ষার্থীরা আবেদন করেছে শিক্ষকদের বিরুদ্ধে যে তারা তাদেরকে পোশাকের জন্য হেনস্থা করতেন। তারা বলতেন পোশাক পরে আসতে পারবে না, অল্প বয়সে তুমি বিয়ে করছো কেন। এখন দেখুন, একজন নারী শিক্ষার্থী সে বিয়ে করবে কি করবে না সেটা তার চয়েসের ব্যাপার। 18 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করবে। কিন্তু প্রগতিশীলতার নামে আমরা যে ব্র্যান্ডিং করা, ট্যাগিং করা, এইটা এক শ্রেণীকে খুবই বিক্ষুব্ধ করেছে, সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা সঙ্গত কারণে তাদের পক্ষে যাচ্ছে, মানে আমি বলছি শিবিরের পক্ষে যাচ্ছে, যে কারণে তারা মনে করে শিবির তাদেরকে এই জায়গাটা রক্ষা করতে পারে। এখন এটা কি জাতীয় নির্বাচনেও যদি এরকম হয়, যেটা হলো যে আপনার যেটা বলছিলেন, যেটা হলো জামাতে ইসলামী তাদেরকে রক্ষা করতে পারবে? কারণ বিএনপি ক্ষমতায় আসলে, এখনো কিন্তু ওইভাবে বলা হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে ওই আগের যে আওয়ামী লীগের রাজনীতি ছিল, চাঁদাবাজি, দখলবাজি, দলবাজি, সেগুলো আবার ফিরে আসবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে, সকল নির্বাচনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন এই যে গুরুত্বপূর্ণ, আমরা জানি ইভেন 96-এ যখন শেখ হাসিনা নির্বাচিত হলেন, তিনি হজ করে আসলেন, মাথার মধ্যে বড় একটা হিজাবের মতো করলেন, তারপরে নানান কিছু করলেন, এবং তিনি ধর্মীয়ভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করলেন যে তিনি একজন সাচ্চা মুসলিম। তার যিনি তখন আব্দুল সামাদ আজাদ ছিলেন, তিনি দাড়ি টুপি পড়তে শুরু করলেন, নানানভাবে প্রমাণ করতে চেষ্টা করলেন যে আওয়ামী লীগ এখন আর সেকুলার পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ ইসলামকে ধারণ করে। তার পোশাকে, তার কথা নানানভাবে প্রচার করতে শুরু করলেন, পরবর্তীতে যদিও তারা বদলে গেলেন। এখন ধর্ম এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যে প্রবণতাটা দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের সঙ্গে অন্যান্য কিছু, যেমন কওমি মাদ্রাসা এবং অন্যান্য ধারার যে ইসলামী দলগুলো ছিল, তাদের একটা সংঘাত ছিল। মওদুদিবাদীদের সঙ্গে অন্যান্য যে দলগুলো আছে, ইসলামী দলগুলো, তাদের একটা সংঘাত ছিল। কিন্তু ইদানিং কি প্রবণতা দেখছি, জামাতের তলে মোটামুটি ভাবে বলা যায় যে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ ধর্মীয় দলগুলো, ধর্মভিত্তিক যারা রাজনীতি করে, তাদের মধ্যে একদিনের অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক ঐক্য তৈরি হয়েছে। বিএনপি অনেকটাই একা হয়ে পড়েছে, ধর্মীয় দলগুলো তাদের কাছ থেকে মনে হচ্ছে অনেকটাই সরে যাচ্ছে। তো এই যে সরে যাওয়াটা, ফলে এর মধ্যে ধর্ম যে বিষয়টা, সেটা অবশ্যই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে যে বিএনপি আসলে এই বিষয়টাকে কিভাবে কাটাবে। বিএনপি নিজেকে কোন পন্থা হিসেবে, তারা সবসময় বলে যে আমরা মধ্যপন্থী, এই মধ্যপন্থীর মধ্যে কতটা মানে ধর্মীয় জনগোষ্ঠী যারা আছে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে, আর কতটা অন্য যে ভোটার যারা আছে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে। আবার আসবো, আপনি ফ্লোর দিয়েছিলেন। না, প্রথমত আমার যেটা মনে হয় যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে একটা কারণে হতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ যাচ্ছে, বিনিয়োগ একদম হচ্ছে না, এবং ব্যবসায়ীরা শঙ্কায় ভুগছেন। ছোট মাঝারি বিনিয়োগকারী যারা, তারা একদমই নতুন বিনিয়োগ না করার কারণে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, এবং এটার একটা চিত্র অর্থনীতিতে দেখা যাচ্ছে। এই সরকার, আপনারা দেখবেন যে ক্ষমতায় যখন এসছেন তখন সবজির দাম অত্যন্ত কম ছিল, কারণ মধ্যস্বত্বভোগী কিংবা এই চাঁদাবাজি অনেকখানি কমেছিল। এখন এটা আবার একদম আগের আমলি পরিস্থিতির একই রকম। তো ফলে মানে অর্থনীতি বাঁচাতে হলে, বিনিয়োগ আনতে হলে নির্বাচন লাগবে, এটা খুব পরিষ্কার। কিন্তু এই নির্বাচন মানে আমি যেটা বলবো যে ঠেকানোর জন্য যে ধরনের মতাদর্শিক বা বুদ্ধিভিত্তিক ইয়েগুলো, দাবিগুলো যাদের ছিল, এই দাবিটা এখন কোনোরকম গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে আর এটা নাই, বড় মানুষের মধ্যে অর্থনীতির প্রশ্নটা অনেক প্রবল। এবং এই কারণে আমার মনে হয় যে নির্বাচনের আগে এই জিনিস লাগবে, কি লাগবে, হ্যাঁ সেটা হবে না, এমন ধরনের এগুলো আসলে জনগণের মানে ঠিক
আমি নিশ্চিত না, আমার ব্যক্তিগত ধারণা যে এটার জনপ্রিয়তা পাবে না, এটা বিচ্ছিন্নতা তৈরি করবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেমন ধরেন এই যে মানে বরং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, এই যে হিজাবের ব্যাপারটা নিয়ে যেটা বলেন, আমি এটা মাত্র গতদিন আমি এই কথাটা লিখেছি, মানে আমার নিজের অভিজ্ঞতার মধ্যে গত 10 বছর ধরে অনেকবার এটা লিখতে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে মানে ধরেন বাংলাদেশের দুইটা জিনিসই আছে। গত 15 বছরে আওয়ামী লীগের আমলে অনেকগুলো ভয়ঙ্কর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, এবং এই যে সাম্প্রদায়িক হামলার বেশিরভাগ জায়গাতে, 2টা বা 3টা জায়গা বাদে গত 15 বছর হওয়া সাম্প্রদায়িক হামলার বেশিরভাগ জায়গাতে আমি ব্যক্তিগতভাবে বন্ধুদের নিয়ে গিয়েছে যে কারণ অনুসন্ধান করা, একটা নাগরিক তদন্ত দল বা অন্য কিছু গঠন করে প্রায় সব জায়গাতে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততা পেয়েছি। কারণ সাম্প্রদায়িক হামলা স্থানীয়ভাবে ব্যবহার করা একটা প্রবল রাজনীতি বাংলাদেশে আছে। অন্যদিকে মানে এবং ওই যে হামলাগুলো যারা পরিচালনা করেন তারা সবাই স্থানীয়ভাবে খারাপ লোক হিসেবে বিবেচিত। কিন্তু আপনি খেয়াল করেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার বোরখা নিয়ে একটা মন্দ কথা বলছেন, তিনি কিন্তু একজন শিক্ষিত ভালো মানুষ হিসেবে পরিচিত, এবং তিনি বুঝছেন না যে তিনি কি একটা অন্যায় করেন। তার মানে এটা এমন এক ধরনের মানসিক সাংস্কৃতিক নিপীড়ন, যেটার যে নিপীড়নকারী তিনি সমাজে প্রতিষ্ঠিত, তিনি অভিজাত কিংবা তিনি ক্ষমতাবান, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ছেলেটা বা এই মেয়েটা কোনো বিচারও পায় না, কারণ সেটা দুর্বল ভিত্তি থেকে এসছে। এটা কিন্তু এত গভীর সাংস্কৃতিক সংকট যেটা খুব সহজে যাবে না। যেমন ধরেন গরিব মানুষের ভাষা নিয়ে, গরিব মানুষের পূর্ব বাংলার ভাষার মধ্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার নিয়ে, এই যে যেটা স্যার বলেন, আমি আসলে খুবই একমত যে এই সবকিছুই বাংলা সংস্কৃতির অংশ, যে ধুতি এবং লুঙ্গি দুইটাই বাংলা সংস্কৃতির অংশ, আন্ডা এবং ডিম, মাংস এবং গোশত দুটোই বাংলা সংস্কৃতির অংশ, কোনোটাই আলাদা না। এই যে এই উপলব্ধিটা, এটা বহু বছর ধরে আমরা যে এই সাংস্কৃতিক সংস্কৃতির রাজনীতিটার কথা বলে আসছিলাম, এটা একটা সুযোগ কিন্তু 5ই আগস্টের পরে তৈরি হয়েছে। আবার আমরা বিভাজনের চেষ্টাটাও দেখছি। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে বাংলাদেশে, এবং এই যে আমরা সংবিধান সংস্কার কমিশন থেকে একটা বিশাল 44,000 মানুষের মধ্যে একটা জনমত জরিপ করেছে। আপনারা যদি সুযোগ হয়, ওটা 3য় বা 4র্থ খণ্ডে আছে আমাদের রিপোর্টের, 5 খণ্ডের রিপোর্ট, তো 4র্থ, হ্যাঁ জি 44,000 মানুষ সেখানে গিয়ে, এবং সেই রিপোর্টটা মানে জরিপটা অত্যন্ত পেশাদার এবং নিরপেক্ষভাবে করা হয়েছে। আপনার মানুষের উত্তরগুলো দেখলে আপনার গ্রাফ এবং চার্টের মধ্যে দিয়ে আপনার বুঝতে পারবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধার্মিক, বেশিরভাগ মানুষ নারীর প্রতি সহিষ্ণু হতে চায়, বহু নারীর বিষয়ে বহু দাবি যে প্রয়োজন কিংবা তার যে পিছিয়ে আছেন এটা স্বীকার করে, সংখ্যালঘু মানুষের প্রতি সহিষ্ণুতা যে দরকার এবং তাদের জন্য কিছু আলাদা ব্যবস্থার দরকার যাতে তারা নিরাপদ বোধ করেন, সেরকম অজস্র নিদর্শন আপনারা পাবেন। ফলে আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা মানে 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 নির্বাচনে কারো কাছে মনে হয় যে ডানপন্থার ঝোঁক ঘটছে, আমি এটা বিশ্বাস করি না। কারণ গতকালকে তাসনিম খলিল মানে যে নেত্র নিউজের একটা ইয়েতে আপনারা দেখবেন যে ছেলেমেয়েরা কিন্তু এইটা ভেবে ভোট দেয়নি যে এটা একটা ডানপন্থী দল, এটা একটা বামপন্থী দল, বরং তাদের নিজস্ব আরো অনেকগুলো বিবেচনা ছিল। সেগুলো আপনারা সেই প্রতিবেদনটাতে দেখবেন। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় বৈচিত্র্য, রাজনৈতিক বৈচিত্র্য, মাযহাবের বৈচিত্র্য, এটা এত গভীর, এত বিপুল যে একটা দক্ষিণ পন্থা এখানে খুব গভীর ছাপ ফেলবে, এটা আমার কাছে এটা মনে হয় না। কিন্তু একই সাথে আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা যদি কোনো কিছু একটা নিষিদ্ধ করার চেষ্টা করি, একটা বৈধ যে কেউ একটা ধর্মীয় রাজনীতি করতে চায়, তাকে যদি আমরা ওই ধর্মীয় রাজনীতি করতে চাই বলে নিষিদ্ধ করতে চাই, তাহলে আসলে এটা গোপন রাজনীতি তৈরি করবে এবং সেটা বিপজ্জনক হবে। সেইটার ফাঁদে যেন আমরা না পড়ি, আমরা যেন সকল কথাকে সামনে আসতে দেই, যতক্ষণ না সেটা ফৌজদারি অপরাধ হয়। যে কেউ যদি বলে যে অমুক মাযহাবের লোক তাকে কতল করা যাবে, তমুক মাযহাবের লোক সে মুসলমান না, সে কাফের কিংবা সে নাস্তিক, এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা দরকার। এর বাইরে আপনি যদি বলেন যে মানে আপনার ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী করবে এটাকে, মানে এটা হয় কি সমস্ত দেশের বা সংস্কৃতির মধ্যে ধীরে ধীরে নাগরিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে কিছু কিছু কাজকে চিহ্নিত করে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হচ্ছে প্রথমবার 98 সালে, আপনি বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখন ছিলেন আজাদ চৌধুরী, তিনি এইভাবে কানে হাত দিলেন, বাবা বাবা এই শব্দটা বলে না, যৌন নিপীড়ন শুনলে আমার খুব অশ্লীল লাগে, খুব খারাপ লাগে। আপনি খেয়াল করেন এখন আদালত আদেশ দিচ্ছে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা এবং সেল গঠন করতে হবে, কারণ নিপীড়নটা আছে, ফলে ওটাকে স্বীকার করার দরকার। আন্দোলন করে করে আদায় হচ্ছে। এই যে বোরখা,
আমার এবার ভালো লেগেছে 5ই আগস্টের পরে একটা ঘটনায়, আগেরও কয়েকটা ঘটনাতে আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী তারা ওই মেয়েটার পক্ষে, তিনি হয়তো বোরখা পড়েন না, কিন্তু ওই মেয়েটাকে নিয়ে উপাচার্যের কাছে যাচ্ছেন, বলছেন সে এরকম একটা আক্রমণের শিকার হচ্ছে, আপনি তাকে বন্দোবস্ত করবেন যে সে যেন এরকম আক্রমণের শিকার না হয়। ওই শিক্ষক অন্যায় করেছে, তাকে ভর্ৎসনা করতে হবে কিংবা তাকে শাস্তি দিতে হবে। তার মানে এটা কিন্তু একটা জোরদার দাবি হিসেবে আসছে এক। অন্যদিকে যে মেয়েটাকে অনলাইনে হ্যারাস করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাকে কেন্দ্র করে পরের দিনই প্রায় 1000-5 ছেলে মেয়ে একসাথে মিছিল করেছে। কারণ এগুলো কিন্তু সাংস্কৃতিক দাবি হিসাবে আসছে সামনের দিন। সামনের দিনে যদি আমরা দেখি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে এইভাবে মানুষকে আক্রমণ করা, বর্ণ, লিঙ্গ, মাযহাব কিংবা তার মতদর্শ নিয়ে, এটা অপরাধ হিসেবে চিহ্নিত করা, যে তুমি এমন কিছু বলতে পারো না সেটা আরেকজনের জন্য অবমাননা কর কিংবা তাকে বৈষম্যের শিকার করে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিরোধ এটা থাকবে, কিন্তু সেটার কারণে কাউকে নাস্তিক বলা, কাউকে কাফের বলা, কাউকে শাতিম বলা কিংবা কাউকে ট্যাগিংটা বন্ধ, হ্যাঁ সেটা বন্ধ করতে হবে। ট্যাগিংটা বন্ধ করতে। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি জাস্ট লাস্ট একটা কোশ্চেন এবং খুব ব্রিফলি অ্যানসার চাইবো আপনাদের দুজনের কাছেই। হাইপোথেটিক্যাল কোশ্চেন, যদি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, এই মুহূর্তে আপনি আশু করণীয় হিসেবে কি কি বেছে নেবেন? খুবই ছোট উত্তর দিতে বলেছেন, কিন্তু খুবই সমস্যার প্রশ্ন। তো যাই হোক, এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সামাজিক বিভাজনটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করা। আমরা দেখি যে বলে যে ঐক্যমত্য, কিন্তু আসলে যে প্রক্রিয়া ঐক্যমত্যের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আসলে ঐক্যমত্য হচ্ছে না। সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের সবাইকে একত্রিত করে, এমনকি রাজনৈতিক যে বিভাজনগুলো তৈরি হয়েছে সেই বিভাজনটা কাটিয়ে ওঠারও চেষ্টা করা খুবই জরুরি। আইন শৃঙ্খলার খুবই জরুরি, শিক্ষায় মনোযোগ দেওয়া জরুরি, কিন্তু তার থেকেও বড় বেশি জরুরি যেটা আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে খুবই হোমোজেনাস সোসাইটি কিন্তু ভেরি ডিভাইডেড সোসাইটি। এই যে ডিভিশনটা তৈরি হয়েছে, বিভাজনটা তৈরি হয়েছে, বিভাজনটা কাটিয়ে উঠতে চেষ্টা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আশু করণীয় কি? অনেক কিছু করার আছে, বাট আশু করণীয় টপ প্রায়োরিটি। আমি একটু সময় নিয়ে একটু ব্যাখ্যাই করি, খুব বেশি সময় না নেওয়ার চেষ্টা করব। আমরা আসলে সবচেয়ে কম কথা বলি অর্থনীতি নিয়ে, এবং আমাদের প্রায় সকল টকশো কিংবা সবকিছুর আলোচনা রাজনীতি, সংস্কৃতি, পরিচয় ইত্যাদি নিয়ে হয়। এটা বিপজ্জনক, কারণ এই আলোচনাগুলো আমরা যে বিভাজিত আছি সেটার প্রমাণ। বরং আমাদের আসলে আলোচনা করা ছিল চট্টগ্রাম বন্দরের কি হচ্ছে, কিংবা শিক্ষা খাতে কেন বরাদ্দ হচ্ছে না, কিংবা আমলাতন্ত্র সংস্কারের কি হলো, সেগুলো নিয়ে বেশি আলোচনা করছে, কারণ এগুলো রাজনৈতিক অর্থনীতির প্রশ্ন। সেই আলোচনাগুলো আমাদেরকে ভুলায় রাখে মাযহাবের আলোচনা, মাজার উপর হামলা নিয়ে বাধ্য হয়ে আমরা আলোচনা করতে, নানান প্রতিবাদ করি। তো ফলে আমি তো আশা করি যে আমি নিশ্চয়ই একদিন মানে 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 জনগণের পক্ষ থেকে ক্ষমতাবান হওয়ার চেষ্টা করব। সেই চেষ্টাটা আমি করি, কারণ আমার মনে হয় যে যারা দেশ নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, তাদের ক্ষমতায় যাওয়া, আপনি যেটা বলছেন কল্পনা করা, আমি কল্পনা করতে চাই না, আমি বাস্তবতা সেখানে যেতে চাই। এবং প্রধান করণীয় বা একদম প্রধান করণীয় কাজ হিসেবে আমি যেটা বলবো সেটা আসলে হওয়া উচিত যে আপনি রাষ্ট্রের সম্পদ, বাংলাদেশের সম্পদ কিভাবে ব্যয় হয়, কারা কারা কি কি পদ্ধতিতে কোন কোন স্তরে এই সম্পদ লুট করে, সেটাকে একটা স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা। এই কাজটা যদি করা হয়, আমার ধারণা যে ধরেন আপনি যত রকম টেনশন আছে, বহু রকম টেনশন, বহু রকম উদ্বেগ, বহু রকম বিরূপতা, মারামারি আপনি খুব সহজে নাই করে দিতে পারবেন। যে দুর্নীতির কারণে যদি কর্মসংস্থান কম হয়, সম্পদের যদি প্রপার ডিস্ট্রিবিউশনটা হয়, ডিস্ট্রিবিউশন করলে তো আসলে লোকের কাছে পকেটে টাকা যাবে এবং খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওটা কিভাবে কাজ করলে দেশে বিনিয়োগ বাড়বে, উৎপাদন বাড়বে, কলকারখানা বাড়বে, বেকারত্ব দূর হবে, বেকারত্ব দূর হওয়া মানে মাস্তানি দূর হবে, এই মানে তার মানে হচ্ছে যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, শিল্প উৎপাদন খাতে আপনি ঠিকমতো করতে পারেন, বরাদ্দটা করতে পারেন এবং বাধ্য করতে পারেন, এবং এটাকে স্বচ্ছ একটা প্রক্রিয়া তৈরি করতে পারেন। আমার ধারণা যে বাংলাদেশে আসলে যে পরিমাণ সম্পদ আমরা তৈরি করি সেটা বিপুল, সেটার দিয়ে আমরা খুব অল্প সময় 10 বছরের মধ্যে এটা বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করে ফেলা সম্ভব। কিন্তু আমরা দেখি আমাদের উপরে যাদের চাপিয়ে দেওয়া হয়, একদম ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা অনেক রকম কথাবার্তা দেখছি যে এই করবে, চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর হবে নাকি আর কি কি যেন হবে। তো খেয়াল করেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমি বহু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, আপনার প্রধান কি গ্র্যান্টি ক্রেন সমস্যা, অপারেটর সমস্যা, বলে অপারেটর একদিনের জায়গায় 2 দিন লাগায় হয়তো কন্টেনার নামাতে, কিন্তু কাস্টমস তো আমার কন্টেনারটাকে 15 দিন আটকায় রাখে, 20 দিন আটকায় রাখে, ও আমাকে 1 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করে।
তা নাহলে আমাকে 5 কোটি টাকা জরিমানা দিতে হবে, পোর্টে আমার কন্টেনারটা আটকে আছে। ওপেন সিক্রেট, হ্যাঁ সবাই জানেন, সবাই জানেন। ফলে আপনি দেখেন যে ভদ্রলোক ওইখানে ঘুরে আসছেন, এই করবেন সেই করবেন, এত কর্মসংস্থান হবে, এইটা একবারও কেন বলছেন না যে এনবিআর ওখানে চট্টগ্রাম বন্দর যে আটকে রাখে, উনি বিদেশ থেকে বিনিয়োগ আনবেন, এই দেশের বিনিয়োগকারীদের নিয়ে একটা সম্মেলন করেছেন, দেশে যারা বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করে তাদের নিয়ে একটা সম্মেলন করুক। বাংলাদেশের বিনিয়োগকারীরা যদি সুযোগ পায় তাইলে বিদেশি বিনিয়োগকারীরা দেখবে যেখানে বিনিয়োগ করার জায়গা আছে, তখন তারা অংশীদার হিসেবে এখানে বিনিয়োগ করবে। আর যদি আপনি শুধু বিদেশি বিনিয়োগকারীদের আনেন, তারা আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু সেই জায়গাগুলোতে বিনিয়োগ করবে যেখানে বিনিয়োগ করলে নগদ লাভ আছে, দীর্ঘমেয়াদে কোনো কিছু হয় না। সে জ্বালানি খাতে বিনিয়োগ করবে, সে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে, সে মুদ্রা বাজারে বিনিয়োগ করবে, সে উৎপাদন খাতে বিনিয়োগ করতে চাইবে না। তো ফলে আগে দরকার ছিল আপনার দেশি বিনিয়োগকারীদের মেরুদণ্ড ঠিক করা। চীন যেটা করেছে, ভিয়েতনাম যেটা করেছে, দক্ষিণ কোরিয়া যেটা করেছে, আর এরা এই দেশগুলোর মডেল অনুসরণ করে না। এরা আসলে ওইখানকার যারা বিনিয়োগ করে 2 পয়সা নিয়ে দ্রুত চলে যেতে চায়, আমার কেন জানি মনে হয় যে তাদের কাছ থেকে এরা কমিশন পায়, তাহলে এত অস্থির কেন? আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।